তিনি বিমানবাবুও নন, তিনি প্রণববাবুও নন, কিন্তু তিনি কারিগর। দেবনাথের মতো আড়ালে থাকেন, লড়াই করেন, যুদ্ধ জেতান। ৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল তৈরি করলো, সেই সময় আমি তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করলাম বিদ্যাসাগর। ডিজিটাল যুগ, ২০০০ সালে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ভারত যাই করি না কেন, সেই সময় তো ছিল না। তখন তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দাঁড়াবার সাহস অনেকেই নেই। তিনি তো দাবিদার ছিলেন। আমি দাবিদার নয়, আমি দলের একটা একনিষ্ঠ কর্মী মাত্র। একবারই আমি নির্বাচনে লড়াই করেছি। হয়তো জিতে যেতাম, সে সময় একটা জোড়া পাতা দিয়ে দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে। জোড়া ফুল মানুষ তখন চেনে না ভালো করে, জোড়া পাতা না জোড়া ফুল, একটা বিভ্রান্তিকর পরিস্থিতির জন্য আমার পড়ে যাওয়া হয়। আমি মনে করি রাজনীতি একটা পাটিগণিত হিসেব দিলে একটা কম বেশি হয়ে গেলে কিন্তু এধার উদ্ধার হয়ে গেলে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যায়। কিছু কিছু মানুষ এটা ভেবেছিল আমরা ঢাকার ইপিডুপি। চট্টোপাধ্যায় শহরের বাইরে কোনোদিন যায়নি, গ্রামাঞ্চলটাও কাছে একটু অপরিচিত জায়গা। শহরের আনাচে কানাচে ওর অবাধ বিচরণ। শিবপুর শহরের হেন কোনো ক্লাব নেই যেখানকার ও সদস্য নয়। গুল মারছেন জগাবাবু, বলছেন নিজের দেওয়া ট্রেন, আমরা সবাই মূর্খ মানুষ, শুধু উনারই আছে ব্রেন। নিজের দেওয়া ট্রেন মানে তো নিজের টাকায় কেনা, এমনতর মাতব্বর পাবেন হাতে গোনা। ভূতুবাবুর বাসস্ট্যান্ড ছিল, জেলার মানুষ জানে, জগাবাবুর রেল দপ্তর, খুঁজুন আসল মানে। এরকমই আজকে একটি ছড়া লিখে আড়াল থেকে তীর ছুড়ে দিয়েছেন রমারঞ্জন চট্টোপাধ্যায়, যিনি সিউড়ি শহরে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী যিনি আছেন তারই সহপাঠী ছিলেন, এবং একই সঙ্গে তিনি এই মুহূর্তে উজ্জ্বল চট্টোপাধ্যায় তৃণমূলের, তিনি হচ্ছেন মূল কারিগর এবং তিনি হচ্ছেন একমাত্র ভোট ধুরন্ধর। আজকে আমরা তাকে নিয়ে একটু আলোচনা করব। আসুন পরিচয় করে দিই, এই হচ্ছেন নবাবু। আমাদের আড্ডা কিন্তু মূলত যেটা হবে সেটা হচ্ছে ভোট ধুরন্ধর নিয়ে। তোরা হচ্ছিস এই শহরের ছেলে, এই শহরে বেড়ে ওঠা, এবং কবে থেকে তোরা ভোট করছিস? মানে মূলত ৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল তৈরি করলো, সেই সময় আমি তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা করলাম বিদ্যাসাগর, বীরভূম জেলার অন্যতম কলেজ। তখন গৌরবী চন্দ্র এখানকার তৃণমূলের নেতা, তার হাত ধরেই রাজনীতি শুরু। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, বাংলা অনার্স। সেই সময় থেকেই রাজনীতি শুরু, এখনো চলছে। সে একই দলে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা দলেই আছি। তার পতাকা বয়ে নিয়ে যাচ্ছি গ্রামে গঞ্জে, কর্মীদের কাছে, মানুষের কাছে তার বার্তা পৌঁছাচ্ছি। আচ্ছা, জগন্নাথ তো একই সঙ্গে সভাপতি ছিল এবং তোদের হাত ধরেই রাজনীতিতে এসেছিল বলে শুনেছি। তো বিষয়টা হচ্ছে যে সেই সময় জগন্নাথ ফিজিক্স অনার্স নিয়ে পড়তো, ও স্টুডেন্ট হিসেবে তো খুব ভালো ছিল। তো যদিও সেই সময় অনার্সে খুব একটা ভালো ফলাফল করতে পারিনি, মূলত সঙ্গে কাজকর্ম ইত্যাদি করতো। তো হ্যাঁ, সেই সময় আমাদের সঙ্গেই মানে সহযোদ্ধা হিসেবে নির্বাচনে লড়াই করেছে। এখনো সম্পর্ক কেমন? ও ছিল বিদ্যার্থী পরিষদে, আমি ছিলাম তৃণমূল ছাত্র পরিষদে, এরকম একটা ব্যাপার। এখন সম্পর্ক কেমন? মানে দীর্ঘদিন যোগাযোগ হয়নি, রাস্তাঘাটে দেখা হয়, কথা হয়, সেটা তো থাকবেই, সহপাঠী আমরা আর কি। আচ্ছা, এই শহরে ভোট তো দীর্ঘদিন ধরে করছিস তোরা, কখন থেকে, মানে কিভাবে? আমি ৯৮ সালে ৯৯ অনার্স গ্র্যাজুয়েট হয়ে বেরোলাম। তখন তৃণমূল বাংলা অনার্স নিয়ে বেরোলাম, নিয়ে আমি মাস্টার্স করতে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তো সেই সময় ঠিক পুরসভা নির্বাচন ২০০০ সাল, জওহরলাল মিশ্র তখন প্রধান সিউড়ি পুরসভার। তো তখন তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে দাঁড়াবার সাহস অনেকের নেই। তখন তো তুই বোধহয় দাঁড়িয়েছিলাম, এবং তখন এখন বর্তমানে যিনি আছেন তৃণমূলের উজ্জ্বল মুখোপাধ্যায়, তো তার সঙ্গে তো বোধহয় সেই সময় কংগ্রেসের প্রতীক নিয়ে লড়েছিল, আমি তৃণমূলের প্রতীক নিয়ে লড়েছিলাম। প্রণব কর ১৮ নম্বর ওয়ার্ড থেকে লড়েছিল। উজ্জ্বল চট্টোপাধ্যায়, যিনি আজকে আমাদের বিধানসভার প্রার্থী, তিনি সেই সময়, মানে এটা একটা গল্পের কথা আর কি, আমরা নির্বাচনী প্রচারক বলছি আর কি। মানে উজ্জ্বল চট্টোপাধ্যায়, আমিও সেই সময় নির্বাচনী আমার একবারই আমি নির্বাচনে লড়াই করেছি, জিততে পারিনি, উজ্জ্বলদাই জিতেছিল। তো হয়তো জিতে যেতাম, সে সময় একটা জোড়া পাতা দিয়ে দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে। জোড়া ফুল মানুষ তখন চেনে না ভালো করে, জোড়া পাতা না জোড়া ফুল, একটা বিভ্রান্তিকর পরিস্থিতির জন্য আমার পড়ে যাওয়া হয়। তো সেই সময় এই প্রতিদ্বন্দ্বী ক্লাব বলে একটা ক্লাব ছিল সিউড়িতে, খুব নাম করা ক্লাব। কালী পুজোর সংগঠক যারা ছিলেন, মৌমাছি গান সমিতি, তার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী। তো প্রতিদ্বন্দ্বী বিসর্জন, এখন যেমন বামদেবের বিসর্জন সবাই দেখতে বেরোয়, তখন ১০০টা ঢাক নিয়ে প্রতিদ্বন্দ্বী বিসর্জন। হ্যাঁ, অলক সাধু ছিল তাদের। তার পিছন দিকে উজ্জ্বল চট্টোপাধ্যায়, যা সেই সময় উজ্জ্বল চট্টোপাধ্যায় নামটা তো পরিচিত ছিল না, পাড়া দুটা, সে ঢাকের পিছনে সাদা পায়জামা পরে হাঁটতে হাঁটতে ছিল। আমরা তখন ছাত্র রাজনীতি করি, উল্টোটাকে আমরা করে চিনি না, ক্লাব রাজনীতির সঙ্গে যুক্ত।
তো ঠিক আরটি গার্লস স্কুলের ডান দিকে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ক্লাব, আর বাঁ দিকে হচ্ছে তৎকালীন মানে তৃণমূল কংগ্রেসের নেতা সুনীল চট্টোপাধ্যায় তৃণমূলে জয়েন করেছেন, তার নজরে পড়ে গেল ছেলেটি। তাকে একদম সেই বাচ্চা শাবককে বা বাচ্চা শিশুকে যেমন বাঘের মুখে ফেলে দেওয়া হয়, বাসুদেব চক্রবর্তী সেই সময় প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর। তো সেই বাসুদেব চক্রবর্তীর বিরুদ্ধে সোনাদা ওকে লড়তে নামিয়ে। তার মানে কি প্রথম সোনার টুকরা আবিষ্কার করলেন সুনীতি চট্টোপাধ্যায়? সোনার টুকরো বলা যায়, বা রতন ছেলে বলে একটা কথা আছে, তো ওই পাড়ারই ছেলে। হ্যাঁ, মানে সোনার কাঠির ছোঁয়ায় আজকের উজ্জ্বল হয়েছে। একদম কথা, এটা পরশ পাথর বলা যায়। পরশ পাথর বলা যায়। তো সেই সময় সবাই ভেবেছিল জিততে পারবে না, বাঘের মুখে ফেলে দিলাম, ও এক করলো কি একদম বাঘের পিঠে চেপে বসলো, যে বাসুদেব চক্রবর্তীর মতো নেতা হেরে গেল, ও জিতে গেল। ঠিক আছে, এই ওর রাজনৈতিক জীবনের বিশাল স্টার্ট। তাহলে উজ্জ্বলের তো চওড়া কপাল, বলাই চলে। চওড়া কপাল নয়, এটা লড়াকু ইমেজও আছে। মানে সেই বাজারে 2000 সালে কে তৃণমূলের প্রতীক নিয়ে লড়বে না? তাহলে এবারের যে লড়াই হচ্ছে, এবারে লড়াই কি মেঘের আড়াল থেকে তো তোরা লড়াই করছিস? তোরাই হচ্ছে বিষয়টা হচ্ছে উজ্জ্বল চট্টোপাধ্যায় গল্পটা একটু অন্যরকম। 2000-এ সোনাদার হাত ধরে রাজনীতিতে আসা, 2005-এ স্বপন কান্তি ঘোষ কংগ্রেসের নেতা, তার হাত ধরে ভাইস চেয়ারম্যান পদে বসা, 2000 সালে অনুব্রত মন্ডল জেলা সভাপতি তৎকালীন, বর্তমান আহ্বায়ক কোর কমিটি, তার বদান বা তার আশীর্বাদ নিয়ে তার চেয়ারম্যান পদে বসা। তারপর আমাদের 2000 থেকে 2020 থেকে 22 লোকসভা ভোট হয়নি, তখন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তারও সদস্য, এবং 2023 সালে পুনরায় শতাব্দী রায়ের আশীর্বাদ নিয়ে চেয়ারম্যান পদে বসা। 3 বার ভাইস চেয়ারম্যান, 2 বার চেয়ারম্যান, এরকম একটা লোক। এবং সেই সঙ্গে পার্টি কর্মীদের এবং শহরের মানুষদের একটা দাবি ছিল যে স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। দল সেটা তো হলো, কিন্তু এর পিছনে তুই হঠাৎ কেন এলি? তুই কেন দাবিদার? তুইও তো দাবিদার ছিলি। এবার শুন, আমি দাবিদার নয়, আমি দলের একটা একনিষ্ঠ কর্মী মাত্র। দাবিদার নয়, কিছু কিছু মানুষ এটা ভেবেছিল আমরা টাকার ইপিটুপিট, অসুবিধা কিছু নেই। মানে বিষয়টা ঠিক এরকম ভাবে দেখলে হবে না। আমরা ভূমিপুত্র দাবি করেছিলাম, সেই দাবিকে দল স্বীকৃতি দিয়েছে। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে না, এই শহরের সংগঠন তো তোর হাতে তৈরি অনেকটাই। মানে শুধু বললে টাউন প্রেসিডেন্ট ছিলি তখন, সেই সময় আমার হাতে প্রথম হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রথম শহর সভাপতির নাম অ্যাডভোকেট মনোপতি মুখ, তারপর অভয় ভট্টাচার্য এসছে, মাঝখানে ভুটি ছিল না, ভুটিদা টাউন প্রেসিডেন্ট ছিল না। মনোপতি মন্ডল, অভয় ভট্টাচার্য, মানস ঘোষ, প্রণব কর, রমারঞ্জন চট্টোপাধ্যায়, অভিজিৎ মজুমদার, মোহাম্মদ আব্বাস, এই সবারই একটা ভূমিকা কিন্তু থেকে গেছে শহরের সংগঠনের ক্ষেত্রে। সবাই তার নতুন করে এগিয়ে দিয়েছে সংগঠনকে, আজকে একটা মহিরু হয়ে পরিণত হয়েছে। আমরা গাছটা রোপণ করেছিলাম, এটা বলতে না। সেক্ষেত্রে তুই একটা দাবিদার ছিলিস, তোকে নিয়ে যে টিএমসির যে সমীক্ষক দল তারাও আলোচনা করেছে, কিন্তু সে তাকে মানে তুই নিজে প্রার্থী না হয়ে আরেকজন প্রার্থীর জন্য লড়ছিস, সেটাই কি তোদের সংস্কৃতি? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করে দিয়েছে, মানে আমি আমার জেলার লোক তো কোনো বাবু কোনদিন সামনে আসতেন না। আমি নিজেকে ওই জায়গাতে রাখতে চাইছি না। একটা বড় ভূমিকা ওনার ছিল দেশ চালানোর ক্ষেত্রে। আমি ছোট জায়গাতে থেকে শহরের রাজনীতি থেকে বিধানসভাতে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, তার একটা কুশলী হিসেবে কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা আমার কাছেও একটা পাওনা। হ্যাঁ, তাহলে আজকের দিনেই রমারঞ্জনরা তারা ভোট কুশলী নাকি ভোটের ধুরন্ধর, এটাকে নিয়ে হচ্ছে? মানে ধুরন্ধর যেমন সিনেমায় সবকিছু পাল্টে দিচ্ছে, সবকিছু উল্টে দিচ্ছে, এবারে কি মনে হচ্ছে যে সিউড়িতে উজ্জ্বলের কপাল সেরকম চওড়া হবে, পাল্টে যাবে রমারঞ্জনের হাত ধরে? রমারঞ্জনের হাত ধরে নয়, রমারঞ্জন হয়তো উজ্জ্বল চট্টোপাধ্যায় শহরের বাইরে কোনোদিন যায়নি। গ্রামাঞ্চলটা ওর কাছে একটু অপরিচিত জায়গা। শহরের আনাচে কানাচে ওর অবাধ বিচরণ। সিউড়ি শহরের হেন কোনো ক্লাব নেই যেখানকার ও সদস্য নয়। প্রত্যেকটা ক্লাব ছোট বড় মাঝারি, এবং এমন কোনো মসজিদও খুঁজে পাওয়া যাবে না, ধর্মস্থান খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ এসেছে তার কাছে কোনো সাহায্য চাইতে সে হাত বাড়িয়ে দেয়নি। এটা তার একটা শহরের ক্ষেত্রে আমাদের ধারণা যে এটা খানিকটা তাকে এগিয়ে দেয়। সেটা কি তোকে লড়াই করতে, তাকে ময়দানে নামাতে অনেক সাহায্য করে? নিশ্চিতভাবে শহরের ক্ষেত্রে তো নিশ্চিতভাবে। আর গ্রামাঞ্চলে যে ব্যাপারটা আছে সেটা সেই পথটা, মানে তার চোখ আছে, আমি শুধু চশমা স্বরূপ ভূমিকা পালন করছি। আচ্ছা, এটা রমারঞ্জনের কাছে ওটা চোখের চশমা উজ্জ্বলে নাকি চোখের বালি, সেটা একটা হবে ভোটের সময়, ভোটের লড়াইয়ে। কিন্তু যে লড়াইটা শুরু হয়েছিল
যে একদম পোস্টার লিখে পোস্টার ছাপিয়ে এখন যারা আসছে, যারা ভোট করতে, তারা কি সত্যি সেরকম ভাবে আসছে নাকি সবই হোয়াটসঅ্যাপ নির্ভর হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে, কি মনে হয়? মানে এখনকার পরিস্থিতিতে ভোটটা কেমন? হ্যাঁ, এখনকার পরিস্থিতিতে ভোটটা, বা যারা কর্মীরা আসছে, তোরা যেমন ধর দেওয়ালে চুন মেরেছিস, রং করেছিস, লিখেছিস। এটা তো স্বাভাবিকভাবে একটা ডিজিটাল যুগ। 2000 সালে ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ভারত যাই বলি না কেন, সেই সময় তো ছিল না। তো সেই 80 দশকে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পর কম্পিউটার পেলাম, 2 চাকা মোটর সাইকেলে চাপতে শিখলো মধ্যবিত্ত মানুষ। এখন তো হাতের নাগালে মোবাইল ফোন। স্বাভাবিকভাবে প্রচার মাধ্যমটা পরিবর্তন হয়েছে, এটা স্বীকার করতেই হয়। এখন গ্রামেও সবার হাতে মোবাইল আছে। স্বাভাবিকভাবে দেওয়াল লিখন একটা এখন কি বলবো, এটাকে একটা মানে একটা শুভ ব্যাপার নির্বাচনের। এই জায়গাতেই দেওয়াল লিখন পোস্টারিংটা থেকে গেছে। এখন একটা ডিজিটাল যোদ্ধারা এখন মেন যুদ্ধটা করছে। হ্যাঁ, তুই কি নিজেকে যোদ্ধা মনে করিস? না, আমি ডিজিটাল যোদ্ধা নয়, এতটা সরগরম নই এই বিষয়টাতে। তাহলে কিসের যোদ্ধা? রাজনৈতিক যোদ্ধা? রাজনৈতিক যোদ্ধা মানে হচ্ছে এটা, আমি মনে করি রাজনীতি একটা পাটিগণিতিক অঙ্ক, এর বাইরে কিছু নয়। এখানে আবেগ থাকতে পারে, উচ্ছ্বাস থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু এটার মধ্যে একটা হিসেব নিকেশ আছে। হিসেব নিকেশটা কম বেশি হয়ে গেলে কিন্তু এধার ওধার হয়ে গেলে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যায়। এমন সময় গেছে, এমন এমন নির্বাচন আমরা দেখেছি যে নির্বাচনে মানে বীরভূম জেলাতে প্রথম তৃণমূল কংগ্রেস নির্বাচন হয়েছিল সিউড়ি বিধানসভাতে 99 সালে। বাই ইলেকশন হয়েছিল সোনাদা চট্টরাজ বিধায়ক পদ থেকে। সেই সময় থেকে আমি বিধানসভাটা ঘুরছি, সোনাদার টাইমে ঘুরেছি, স্বপনদার টাইমে ঘুরেছি। না, আচ্ছা, এরকমও হয়েছে পার্টি করতে গিয়ে মদনলাল চৌধুরীর সঙ্গে বিজেপির সঙ্গে যখন জোট তৃণমূলের, তখনও তো তোদের খাটতে হয়েছে বিজেপির। করতে হয়েছে তখন মমতা ব্যানার্জি নির্দেশ ছিল, বা মমতা ব্যানার্জি তখন জোট সঙ্গী আমাদের। সেই সময়কার ব্যাপারটা সেই সময় ছিল। তাহলে নেহাতি একজন যোদ্ধা হিসাবে, দলের কর্মী হিসাবে এতটা বছর পেরিয়ে যাওয়া, আচ্ছা, নিজে প্রতিনিধি হতে ইচ্ছা করে না? বিষয়টা হচ্ছে কি, এই কদিন আগে আমি এবিপি আনন্দে দেখছিলাম বিমানবাবুকে, ভালো লাগলো শুনে। সব দলেতে কিছু বিমানবাবু থাকার দরকার আছে, যদিও আমি সেই পর্যায়ে নিজেকে রাখি না। শহর পর্যায়ে অন্তত পক্ষে বিমানবাবুই হয়ে থাকি না কেন, অসুবিধা কি? তিনি বিমানবাবুও নন, তিনি প্রণববাবুও নন, কিন্তু তিনি কারিগর। তিনি মেঘনাথের মতো আড়ালে থাকেন, লড়াই করেন, যুদ্ধ জেতান, এবং এই ভোট কুশলী বা ভোট ধুরন্ধর তিনি হচ্ছেন রমারঞ্জন চট্টোপাধ্যায়, যুবকদের কাছে আইকন, এবং প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কাছে ভরসা। আমরা আজকে তার সঙ্গে আড্ডা দিলাম। তৃণমূলের এই মানুষটি, তার হাতেই নির্ভর করবে আগামীর উজ্জ্বলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে। আমি নন্দন দত্ত, তার সঙ্গে রমারঞ্জন চট্টোপাধ্যায়।